নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল অমর জীবনের পিছু নিয়ে তারানাথ পৌঁছাল নীলাচল পর্বতের কামাখ্যায়। সেখানের মহাশ্মশানে এক জমিদারের মৃতদেহ নিয়ে যাওয়া হয়, যে আসলে মৃত নয়। ষড়যন্ত্র করে পুড়িয়ে দেওয়া হচ্ছিল তার জীবিত শরীর। শ্মশানের পার্শ্ববর্তী এক অঘরী সাধকের গুহায় তারানাথ আশ্রয় গ্রহণ করে, যেখানে ঠিকানা অমর জীবনী দিয়ে যায় তারানাথকে। সেই গুহাবাসী বাবাজির কাছে তারানাথ জানতে পারে যে জমিদারকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল তার চেহারার সঙ্গে তারানাথের চেহারার হুবহু মিল রয়েছে, এবং বহু বছর পূর্বে তারানাথের ছোট ঠাকুরদা এই বাবাজিকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যাতে ওই জমিদার মারা যাওয়ার পর তারানাথ মৃতের গলার থেকে বাঘের নখের মালাটি পরে নিয়ে বৈদ্যনাথ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে যায়। তার ঠিকানাও বলে যায় বাবাজিকে। বাবাজি এবং তার শিষ্য দুজনে মিলে জমিদারের মৃতপ্রায় দেহকে বাঁচানোর চেষ্টা করে, তবে অবশেষে শেষ রক্ষা হয় না। মৃতদেহের গলার থেকে বাঘের নখের মালা খুলে নিয়ে তারানাথের গলায় পরিয়ে দিয়ে বাবাজি তারানাথকে বেরিয়ে পড়তে বলে বিজয়নগরের উদ্দেশ্যে, এবং তাকে ঠিকানা দিয়ে দেয় বৈদ্যনাথ মণ্ডল নামে সেই ব্যক্তির, যার কাছে তারানাথের ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর দেওয়া একটা চিরকুট ছিল। বাকিটা শুরু করছি দ্বিতীয় পর্বের একটু আগের থেকে, যাতে তৃতীয় পর্বটি বুঝতে আপনাদের সুবিধা হয়। শুরু হচ্ছে প্রজেক্ট পাসিং শো সিজন 5-এর তৃতীয় পর্ব, আবার অমর জীবন। আমি এক অলৌকিক ভাবনার জগতে তখন বোধহয় চলে গিয়েছিলাম, ছোট ঠাকুরদার দেওয়া ওই পত্রের ব্যাপারে ভাবতে ভাবতে। বৈদ্যনাথ দর্জি আমায় প্রকৃতিস্থ করল। বাবা, কি ঠিক হবে অথবা ভুল হবে আমি জানি না, তবে আমার প্রাণে বিশ্বাস জোগাচ্ছে আজ থেকে বহু বছর আগে দেওয়া এই চিঠির কথাগুলো বাস্তবের মতো সত্যি হয়ে যাওয়ার এই ব্যাপারটা। আর এ কথা সত্যি, তোমার দাড়ি গোঁফের আড়ালে হুবহু এক বিক্রম চৌধুরী আত্মগোপন করে রয়েছে। তুমি কালকের দিনটা আমার কাছে থেকে যাও, আমি গোপী প্রামাণিককে ডেকে এনে তোমার ক্ষৌর কার্য করিয়ে নেব। চিন্তা নেই, আমার বাড়ির পিছনে একটা পুকুর আছে, তার পাশে ঘন জঙ্গল। গোপীকে 2 টাকা বেশি দিয়ে নিজেদের দলে টেনে নিতে পারলে সে কাউকে কিচ্ছু বলবে না। সে আমাকে খুব শ্রদ্ধা করে, আর পোশাক যেহেতু আমি তৈরি করতাম, সেহেতু আমার কাছে বিক্রম চৌধুরীর জন্য কিছু তৈরি পোশাক আছে। তার মধ্যে একটি পরিধান করে রওনা হয়েছে। বেশ, তবে তাই হোক, কিন্তু যেখানে বিক্রম চৌধুরী মারা গেছে সেখানে আমায় কেনই বা আর কিভাবেই তারা মেনে নেবে? আজ 3 দিন হতে গেল ওই ব্যক্তির কোনো অস্তিত্ব এই পৃথিবীতেই নেই। সেটা তুমি জানো, আমি জানি। এই বিজয়নগরবাসী এখনো জানে না সে কথা। যদি জানতে পারতো তবে আমাদের কানে অবশ্যই আসতো, আর হই হই রই রই পড়ে যেত চারিদিকে। কিছু একটা ঘটনা ওই জমিদার বাড়িতে ঘটেছে, যেটা বাইরে থেকে আমরা জানতে পারছি না বা জানানো হচ্ছে না। যাই বলুন, কেবল নিজের ছোট ঠাকুরদার আদেশ না থাকলে আমি কোনো মতেই এই ঝুঁকি নিতাম না।
জানি না অদৃষ্ট আমার জন্য কি লিখে রেখেছে। আপনাকে আমার সঙ্গে থাকতে হবে মণ্ডল মশাই। যেভাবেই হোক ডাক পাঠালে যেন আপনাকে পাই। পাবে তারানাথ, অবশ্যই পাবে। শুধু তুমি নও, আমিও তো জড়িয়ে পড়েছি এই নিয়তির বাঁধনে। আমাকে তো থাকতেই হবে। পরদিন বিকেলের পরে গুপি প্রামাণিককে ডেকে আনলো বৈদ্যনাথ। আমার বহুদিনের জমে থাকা চুল দাড়ি একে একে বিসর্জন হচ্ছে এক ঘন জঙ্গলাবৃত পুকুর ঘাটে, এবং ধীরে ধীরে আশ্চর্য রকম পরিবর্তন হচ্ছে বৈদ্যনাথ ও গুপির মুখভঙ্গি। তারা যেন নিজ হাতে প্রতিমা শিল্পীদের মতো আবিষ্কার করছে এক নতুন জমিদার বিক্রম চৌধুরীর মূর্তি। গুপিকে সমস্তটা বুঝিয়ে দেওয়া হলো এবং সে আশ্বাস দিল যে এই ব্যাপারে গুপি কোনো মূল্যেই আর মুখ খুলবে না। বৈদ্যনাথ সেদিন সন্ধ্যাবেলায় পদব্রজে আমায় নিয়ে রওনা দিলে জমিদার বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলাটাই এই অভিযানের জন্য সুগম হবে বলে আমার ধারণা ছিল, তাই এই সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম। যে পথ দিয়ে আমরা দুজনে চলেছি তা জমিদার বাড়িতে প্রবেশ করার গোপন পথ। এই পথে সচরাচর সাধারণ মানুষের আনাগোনা থাকে না। বৈদ্যনাথকে বলে এটুকু বললে, পেছন ধারের লক্ষ্মীরা তোমায় দেখলে ভিমড়ি খেতে পারে। তুমি বুক ও চোয়াল শক্ত করে রাখবে। এটুকু বিশ্বাস আমার উপরে রাখো যে তোমাকে জমিদার বিক্রম চৌধুরী ছাড়া অন্য কোনো মানুষ ভাবতে পারে এমন সাধ্য কারুর নেই। তবে মুখের আদল এক হলেও গলার স্বর যে তার সম্পূর্ণ আলাদা, সেই বিষয়ে কিভাবে কি হবে। যদিও জমিদার বিক্রম চৌধুরী সারাদিনে কথা বলতেন খুব গুনে গুনে, তার দৃষ্টি আদেশেই সমস্ত কাজ হয়ে যেত। এই এই ওটা কে? বৈদ্যনাথ চমকে ওঠার সাথে সাথেই আমি তার দৃষ্টি অনুসরণ করলাম। দেখলাম অদূরেই ডান দিকের ঘন জঙ্গলের মধ্যে আনুমানিক ফুট 3 উচ্চতায় দুটো চোখ জল জল করছে। সুতরাং শেয়াল কুকুরের চোখের উচ্চতা অমন হওয়ার কথা নয়। বৈদ্যনাথ কাঁপা কাঁপা গলায় বললে, এই রাস্তায় অপদেবতাদের উপদ্রব আছে শুনেছি, লোকমুখে আমি শুনেছি সে কথা। তবে আমি নিজে কোনোদিনও তা বিশ্বাস করিনি। তাহলে কি আমরা ভুল দিনে ভুল সময়ে এসে পড়েছি বাবা? আর বেশি দূরে নয় এই প্রাসাদের তোরণ। তুমি যেতে পারবে একা? ভয়কে জয় করতে পেরেছি বলেই না এই পথে এতদিন টিকে রয়েছি আমি। তবে বৈদ্যনাথের ভয় পাওয়া অমূলক নয়। আমার কিন্তু ভয়ের থেকে বিরক্তি বেশি লাগলো। একেই নিজের পারিবারিক সূত্রে এক অযাচিত কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়ে পড়েছি। কি করব, কি বলবো, কিভাবে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তার উপরেই অলৌকিক হাঙ্গামার মোকাবেলা করা। এসব থেকে ছুটে পালিয়ে যেতে মন চাইছিল আমার। বৈদ্যনাথকে বললুম, আপনি বাড়িতে ফিরে যান। কেবল আমি যদি আপনাকে কারোর মাধ্যমে ডাক করাতে পারি, আপনি কিন্তু আসবেন। বৈদ্যনাথ বৃদ্ধ আমার হাতে হ্যারিকেন দিয়ে ফেলে আসা পথে কিছুটা হাঁটল। তারপর আলোক সীমার বহির্ভূত হতেই ছুট লাগালো রুদ্ধশ্বাস। এবার আমি ওই আলোক বিন্দু দুটি লক্ষ্য করে এগিয়ে যাওয়া শুরু করতেই আমার হ্যারিকেনের আলোক পরিধির মধ্যে ধীরে ধীরে এগিয়ে এলো ওই সবচেয়ে আলোক বিন্দু দুটি। যখন সে বস্তুটির বাস্তবিক অবয়ব আমার সামনে ফুটে উঠল, তখন আমার কৌতূহলের সীমা রইল না। দেখলাম একটি কালো কুচকুচে বিড়ালকে 2 হাতে ধরে এগিয়ে আসছে।
অমর জীবন ভট্টাচার্য। তার মুখে লেগে রয়েছে একটা রহস্যময় হাসি। সে বললে, এসে যখন পড়ছই তখন আমি চাইব এই যাত্রায় তুমি সফল হও। তোমার হাতেই রয়েছে বিজয়নগরের প্রজাদের সুভবিষ্যতের চাবিকাঠি। আমি জঙ্গলেই ঘোরাঘুরি করছিলাম, দেখলাম তুমি আসছো, তাই দাঁড়িয়ে গেলাম। এদিকে ওই কালো বিড়ালটি তোমার পথ কাটতে যাচ্ছিল, তাই তাকে কোলে তুলে নিয়েছি। তুমি এগিয়ে যাও তারানাথ, কাল রাতে আমি ওই বাড়িতে যাব। তার আগে পর্যন্ত তুমি কোনো কথা বলবে না, বাকিটা আমি ব্যবস্থা করে দেবো কাল গিয়ে, কেমন? কিন্তু তুমি কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়লে? আর তুমি কিভাবেই বা গিয়ে সব ব্যবস্থা করে ফেলবে? তোমার কথা বাড়ির লোক শুনবে কেন? আমার নাম অমর জীবন। এই জগৎ সংসারে সমস্ত পবিত্র জীবন শক্তির আত্মাকে সঠিক পরিণতির হদিশ দেওয়াই আমার কর্তব্য। শুধু চৌধুরী বাড়ির লোকের কোনো দরকার পড়লে সত্যকে সকলের চোখের সামনে আনবার জন্য আমরা দুই ভাই মিলে এই রাজ্যের সকল মানুষকে মিথ্যেটাকেই বিশ্বাস করাতে পারি। যদিও না, থাক। যদিও কি? তাছাড়া মিথ্যেটাই বা কি? এমন কি ব্যাপার রয়েছে যেটি গোপন করা হচ্ছে? সেটা ক্রমশ প্রকাশ্য। অমর জীবন মানুষটাকে পাগলাটে মনে হলেও তার কথাবার্তার ধরন ও স্বতঃস্ফূর্ত বাক্য প্রয়োগ শুনলে যে কোনো দুর্বল মানুষের মনে প্রত্যয়ের ঢেউ উঠতে পারে, এটুকু আমি নিশ্চিত। জমিদার বাড়ির পেছনের পথে দাঁড়িয়ে রয়েছি। আমার এবং মৃত জমিদার বিক্রম চৌধুরীর চেহারার সাদৃশ্য থাকলেও মনের অবস্থা তো মোটেই এক নয়। তার আচার আচরণ, ছোট থেকে বড় হয়ে ওঠা, রাজ্য শাসন, অভ্যাস, এসবের কিছুই তো আমার ধরা ছোঁয়ার মধ্যে নেই। তাহলে কি করেই বা আমি তার বাহ্যিক আচরণগুলিকে আমার মধ্যে ধারণ করব, শুধুমাত্র তার মতন পোশাক পরে? গুপি প্রামাণিক তার নিপুণ শিল্পকর্মের দ্বারা আমার চুল দাড়ি কেটে একেবারে বিক্রম চৌধুরীর চেহারা দিয়ে দিয়েছেন, তাতে আমি বিশ্বাস করেছি। কিন্তু মনের ভেতরে কেবলই সাড়া দিচ্ছে আমার ভণ্ডামি একেবারেই না ধরে ফেলে জমিদার বংশীয় মানুষজন। নিজেদের রক্ত চিনতে পারবে নাকি? এই এক অমর জীবনের পিছু নিতে গিয়ে কোন অযাচিত ঘটনার মধ্যে জড়িয়ে পড়লাম। তবুও তার উপরে ভরসা রেখে এবং আমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর নির্দেশকে মুক্তির বাণী মনে করে এগিয়ে গেলাম বিজয়নগরের জমিদার বাড়ির পেছনের দরজার দিকে। খানিক দূর থেকেই দেখতে পেলাম আমার হাতের হ্যারিকেনের আলো দেখতে পেয়ে একজন লেঠেল এই পথ ধরে এগিয়ে আসছে হাতে মশাল নিয়ে। তার সন্দিগ্ধ দৃষ্টি আমার চেহারা আবিষ্কার করা মাত্রই বিস্মিত হয়ে উঠল। থমকে দাঁড়িয়ে পড়ে বলল, জমিদার মশাই, আপনি একা একা এত রাতে? এই কামাখ্যা থেকে আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এই খবর তো আমরা পাইনি। বুঝলাম বৈদ্যনাথ মণ্ডলের কথাটা সত্যি। জমিদার বিক্রম চৌধুরী যে কামাখ্যায় গিয়ে মারা গেছেন সেই খবর এই বিজয়নগরে এখনো পৌঁছায়নি। কিন্তু আমি এতটাই অপ্রস্তুত বোধ করছি তখন যে নিজেকে জমিদারি কায়দায় সংযত রাখাটা অতি কষ্টসাধ্য ব্যাপার বলে মনে হলো। এমন একটা ভঙ্গি করলাম নিজের চোখের যে ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে দিলাম যে আমি এই মুহূর্তে কোনো রকম বাক্য ব্যয় করতে পারবো না। সাথে সাথে হাঁটা শুরু করলাম আবার বিশাল মহলের পশ্চাতের প্রবেশদ্বারের উদ্দেশ্যে। লেঠেল ঘাবড়ে উঠে ছুটে গিয়ে কবজা ঘুরিয়ে খুলে দিল বিশাল তরুণ দ্বার। আমি জমিদার বাড়ির চৌকাঠে পা রাখা মাত্রই একটা আশ্চর্য অনুভূতি বোধ করলাম। বললে বিশ্বাস করবে কিনা জানি না, মনে হলো অন্দর মহলের আশেপাশেই ঘুরতে থাকা কোনো একটা জমাট বাঁধা বাতাস
চোখের পলকে আমার শরীরের মধ্যে প্রবেশ করল। আর এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমার গলায় ঝুলতে থাকা জমিদার বিক্রম চৌধুরীর বাঘনখের মালাটি, যেটি কামাখ্যায় কৃষ্ণানন্দ বাবাজি আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন, সেটির স্পর্শ দেশগুলি বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তৎক্ষণাৎ আমি গলায় ও বুকে একবার হাত দিয়ে আপেক্ষিক পরিবর্তনটাকে পরীক্ষা করবার চেষ্টা করলাম, কিন্তু অদৃষ্টের কোন অলৌকিক প্রভাবে জানি না বরফের মতো বাঘনখের মালাটি মুহূর্তেই আবার স্বাভাবিক হয়ে গেল। সময় তখন আনুমানিক সন্ধ্যা 7:30টার কাছাকাছি হবে। ধীরে ধীরে অন্দরমহলের আরো গভীরে প্রবেশ করতেই পুনরায় আরো একটি দরজা পেলাম। ওই দরজা না খুললে বাড়ির ভেতরে যাওয়ার অন্য কোনো পথ নেই। আগেকার দিনে জমিদার বাড়িতে পেছন দিক থেকে গোপন পথ থাকলে তাতে এমন ব্যবস্থাই করা হতো সুরক্ষার জন্য, যাতে করে যদি কেউ ওই পথের ব্যাপারে কোনো রকমের হদিশ জানতেও পারে, তাকেও যেন প্রহরীকে মাত দিয়ে তারপর দুটো দরজা টপকে তারপর ভেতরে প্রবেশ করতে হয়। সে যাই হোক, উক্ত পদ্ধতির সদ্ব্যবহারের কারণে আমি দরজায় হালকা চাপ দিতে বুঝতে পেলাম দরজাটা ভেতর থেকে বন্ধ। একবার পেছন দিকে দেখলাম, আমি প্রথম কক্ষের চৌকাঠে পা দেওয়া মাত্র প্রহরীও দরজা বন্ধ করে দিয়েছে, ফলে আমি তখন একটি অন্ধকার চার দেয়ালের মধ্যে আবদ্ধ। পুরো ঘরটিতে আমি ব্যতীত অন্য বস্তু বলতে একটি মিটমিটে আলোর মশাল। তার আলোর প্রভাবে উল্টো পাশের দেওয়ালে আমার ছায়া দুলছে মৃদু তালে। নিজের ছায়াকে দেখে সেই প্রথমবার একটু ঘাবড়ে গেলাম। এই অবয়ব একেবারেই আমার নয়। যে উচ্ছৃঙ্খল যাযাবরের ছায়া দেখে আমি অভ্যস্ত, সে চোখ এই তারানাথকে চিনবেই বা কি করে? সম্মুখের দরজাটিতে আঘাত করতে যাব যাতে ভেতর দিক থেকে কেউ শুনতে পেলে দরজাটি খুলে দেয়, সেই মুহূর্তেই দরজাটি ঝমঝম শব্দ করে খুলে গেল এবং একটি আলো ঝলমলে জমিদার বাড়ি সহ আবিষ্কার করলাম 3টি অল্প বয়সী মহিলা এবং ভৃত্য শ্রেণীর এক বৃদ্ধকে। তবে যে মহিলা সবার আগে দাঁড়িয়ে রয়েছে সে বিধবা, পরনে সাদা থান, মাথার চুল ছোট, কপালে সাদা খড়ি মাটির ফোঁটা। ব্যাকুল স্বরে সে আমায় বললে, দাদা, দাদা তুমি ফিরে এসেছো। ভগবানের অশেষ কৃপায় তুমি সুস্থ হয়ে গেছো দাদা। ওরে অপু, তোর মানত সফল হয়েছে রে। এই রাজ্যে মানুষের আর্জি দেবতা শুনেছেন। সেই মুহূর্তে মনকে সামলে ওঠা আমার পক্ষে একেবারেই স্বাভাবিক নয়, বুঝতেই পারছ। আসল জমিদার বিক্রম চৌধুরী যে মারা গেছে সেটা তাদের জানাতে তো পারছেই না, উল্টে নিজে জমিদার বিক্রম চৌধুরী সেজে তাদের আবেগে গোটা রাজ্যের মানুষের আবেগকে নিয়ে খেলা করছি। ছি ছি ছি, এই কি ছিল আমার কপালে? কেন যে এমন অভূতপূর্ব সাদৃশ্য হতে গেল আমার ও প্রয়াত বিক্রম চৌধুরীর মধ্যে, তা ভাবতে গেলেও নিজের ইহজীবনের প্রতি বিদ্বেষ জন্মাচ্ছিল। পরক্ষণে ভাবলাম, আমার ছোট ঠাকুরদার নির্দেশ আছে এই কর্মে, সেহেতু যাই হয়ে যাক তিনি আমায় দিয়ে অন্তত এমন কিছু করাবেন না যাতে সকলের অমঙ্গল হয়। এক বুক নিঃশ্বাস টেনে নিয়ে ওদের সকলের সঙ্গে চুপ করে প্রবেশ করলাম ঘরের ভেতরে। জমিদার বিক্রম চৌধুরী মরবার আগে তার যে পচনশীল শরীর দেখেছিলাম আমি নিজের চোখে, তার বিন্দুমাত্র প্রমাণ আমার চেহারা বা শরীরে কোথাও নেই। তবুও এখানে বলে রাখি, আগেকার মানুষ চমৎকারে বিশ্বাস করত। ঈশ্বরের উপরে তাদের এতটাই বিশ্বাস ছিল যে তারা এটাও ভেবে নিতে দ্বিধা করত না যে খরার কারণে অথবা ভূমিকম্পের প্রভাবে 2 ভাগ হয়ে যাওয়া ভূখণ্ড ঈশ্বর চাইলে রাতারাতি মসৃণ করে দিতে পারে। তবে এমন ঘটনা বহু জায়গায় ঘটেছেও।
সে কারণেই তো কিছু কিছু বিশেষ বিশেষ জায়গার মন্দিরের ইতিহাসে এমন ভয়ঙ্কর ও অলৌকিক প্রকারের অনেক ঘটনা জড়িয়ে থাকে। দরজা পেরিয়ে প্রথম যে ঘরটিতে সকলের সঙ্গে প্রবেশ করলাম সেটাই জমিদার বাড়ির বিশাল বৈঠক ঘর। একটা চেয়ারের সম্মুখে গিয়ে সকলে দাঁড়িয়ে গেল। বুঝলুম ওই চেয়ারেই জমিদার বিক্রম চৌধুরী বসতেন। আমিও একই গাম্ভীর্য বজায় রেখে সেখানে গিয়ে বসে পড়লাম। বিধবা মেয়েটি যে আমায় প্রথম সম্বোধন করল, সে বললে, পম্পা, জানি কি, রেকাবিতে করে জল নিয়ে আয়, দাদার চরণ দুখান ধুয়ে দি। আদেশ পেয়ে চলে গেল মেয়েটি। সধবা উঁচু লম্বা মেয়েটি চলে যাওয়ার আগেও তার চোখে মুখে একটা কৌতূহলের ছাপ দেখলাম। মনে মনে ভাবলাম, সে কি আমায় চিনতে পেরে গেল নাকি? আরও একটি মেয়ে, যাকে সকলের থেকে বয়সে ছোট বলে মনে হলো, সে বিধবা মেয়েটিকে বলল, দিদি, আমি যাই, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা দেখি। চমকে উঠলাম আমি মেয়েটির সম্বোধনে। এই মেয়েটি জমিদারের সদ্য বিবাহিতা স্ত্রী। এখানে কি উদ্দেশ্যে এসেছি জানি না, তবে এই সময় থেকে এই মেয়েটির স্বামী হওয়ার অভিনয় আমায় করে যেতে হবে। একই সঙ্গে কষ্টও পেলাম এই কথা ভেবে যে এই বাচ্চা মেয়েটিও বিধবা হয়েছে এবং সে জানেও না। মনের মধ্যে একটা ভয় বরাবরই ছিল যে চৌধুরী মশাইকে কামাখ্যায় যারা নিয়ে গিয়েছিল, অর্থাৎ তার ভাই ডাক্তার পাল, তাদের মুখোমুখি যখন আমি হব, তখন তাদের অবস্থাই বা কি হবে, অথবা আমি তখন নিজের চেহারায় কি অভিব্যক্তি রাখব। হাজার হোক, তারা তো জানে যে চৌধুরী মশাই মারা গেছেন। তাহলে কি কোনো কারণে তারা এখনো ফেরেনি কামাখ্যা থেকে? অথবা তারা চৌধুরী মশাইয়ের মৃত্যু সংবাদ এখনো পাঠাতে পারেনি বিজয়নগরে? এক কথায় বলা ভালো, আমার জায়গায় অন্য কোনো মানুষ সেখানে থাকলে এত এত দুশ্চিন্তা নিয়ে ওই বাড়িতে বসে থাকতে পারতই না। মাঝারি কাঁসার পাত্রে জল আনা হলো এবং তাতে শুরু হলো আমার পা ধুইয়ে দেওয়ার কাজ। জমিদার চৌধুরী দেবতুল্য মানুষ ছিলেন, তাতে সন্দেহ নেই। পম্পা নামের মেয়েটি যে জলে ভরা পাত্রটি নিয়ে এলো, সে ঘোমটার তলার থেকে প্রশ্ন করল, দাদা, আপনার ভাই তো এখনো এলো না, তা আপনি পেছনের দিক থেকে এলেন যে বড়, তারা কোথায়? আমি চুপ করে রইলাম। একবার কথা বলে ফেললেই আর রক্ষে নেই। বিধবা মেয়েটি আমার পা ধুইয়ে দিতে দিতে কয়েকবার উত্তরের অপেক্ষায় হয়তো চাইলো আমার দিকে, অথবা তার চোখে কি যেন একটা সংকেত পেলাম যা ধরতে পারলাম না। আমায় চুপ করে থাকতে দেখে সে পা মুছিয়ে দিতে দিতে বললে, পম্পা, তুই কি রে? তোর স্বামী ঠিকই চলে আসবে। সে কি বাচ্চা ছেলেটি নাকি? তাছাড়া ছোটদা নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, তাই এখনো আসতে পারেনি। দেখ না, একটু বাদেই এসে পড়বে হয়তো। দাদাকে এখন বিরক্ত করিস না, তার বিশ্রামের প্রয়োজন। আমায় বাঁচিয়ে নিল মেয়েটি। বুঝলাম এই বিধবা মেয়েটি এই চৌধুরী বাড়িরই সন্তান, অর্থাৎ জমিদার বিক্রম চৌধুরী এবং তার ভাই প্রমোদ চৌধুরীর বোন হলো এই মেয়ে। যদিও বৈদ্যনাথ দর্জি এই মেয়েটির কথা আমায় জানায়নি, তবে দাদার প্রতি এমন অকাতরে ভক্তি কেবল এই বড় বংশীয় মানুষদের মধ্যেই দেখা যায়। বলা ভালো, তার তত্ত্বাবধানেই খাওয়া দাওয়া সেরে আমি এক বিরাট শয়নকক্ষে পৌঁছালাম। এমন রাজপালঙ্ক আমি কোশমিন কালেও নিজের চোখে দেখিনি, সত্যি বলছি। উচ্চতায় প্রায় আমার কোমর সমান, এমনকি তার ঊর্ধ্বদেশে পৌঁছাবার জন্যে পাদানির পর্যন্ত ব্যবস্থা রয়েছে। যত সময় এগোচ্ছে ততই যেন নিজের কাছে নিজে অসম্ভব পাপী বলে ধারণা করছি। ঘরের চার দেওয়ালের তিনটিতে বাঘ ও হরিণের কঙ্কালসার মাথা ঝোলানো রয়েছে। তাদের স্থির দৃষ্টি যেন আমারই দিকে আবদ্ধ।
মৃত জন্তুগুলির খুলি আমায় বিদ্রূপ করছে যে এই ঘরে যার অধিকার সে তুমি নও। তোমার সে ক্ষমতা নেই যে এই পালঙ্কে শরীর রেখে নিদ্রা দেবে। এসব অস্থির কল্পনা মাথায় ঘোরাফেরা করতে করতেই দরজার বাইরে পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকালাম। দেখলাম যে মেয়েটির সঙ্গে বিজয়নগরের জমিদার বিক্রম চৌধুরীর বিবাহ হয়েছিল সে ঘরের ভেতরে এসে আমার পায়ের দিকটায় বসল। আমার বুকটা কেঁপে উঠল বিবেকের নবীন চেতনায়। আর যাই হোক, অন্তত প্রয়াত জমিদারের স্ত্রী আমার শরীরে স্পর্শ করুক তা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সে নিচু গলায় বললে, ঠাকুরপো, ডাক্তারবাবু ওরা এখনো তো এলো না। পম্পা দিদি খুব চিন্তা করছে, রাতে একটু খাবার গালে কাটলো না। আপনি এখন ঘুমিয়ে পড়ুন, ওরা এলে আমি আপনাকে ঠিক খবর দিয়ে যাব, কেমন? এসব নিয়ে চিন্তা করে আর রাত জাগবেন না। আমি গেলাম আমার ঘরে। বলে সে পায়ের নুপুরে পুনরায় ছন্দ তুলে বেরিয়ে গেল ঘরের থেকে। জমিদারের স্ত্রী রাত্রে অন্য ঘরে ঘুমায়। অবশ্যই জমিদার বাড়িতে এমন অনেক রকমের অসামাজিক ঘটনাই ঘটতে পারে যার সঙ্গে আমরা সাধারণ মানুষেরা একেবারেই পরিচিত নই। তাছাড়া বৈদ্যনাথ দর্জি তো আমায় বলেছিল যে বিক্রম চৌধুরী যেমন প্রজাদরদি এবং বুদ্ধিদীপ্ত জমিদার ছিলেন, ঠিক তেমনি চরিত্রের দিক থেকেও ততটাই নিকৃষ্ট মানের ছিলেন। হয়তো সে কারণেই স্ত্রীর সাথে এমন খামখেয়ালি আচরণ। নইলে নববিবাহিতা স্ত্রী কেনই বা অন্য ঘরে গিয়ে ঘুমোবে? যদিও বা সেই ব্যাপারটা আমার জন্য হাতে চাঁদ পাওয়ার মতোই ছিল। একেতেই পাপ বোধে জর্জরিত হয়ে বারবার দিশা হারাবার উপক্রম হচ্ছে আমার মস্তিষ্কে, তার উপর যদি মৃত জমিদারের স্ত্রীর সঙ্গে একই ঘরে রাত্রি যাপন করতে হতো, তাহলে হাজারো গঙ্গা স্নানেও সে পাপের কালিমা আমার শরীর থেকে উঠত না। রাত এগোচ্ছে, ঘরের প্রতিটা জিনিসে চোখ বোলাতে বোলাতে সেগুলো চোখের কাছে যত পুরনো হচ্ছে ততই মস্তিষ্ক ফাঁকা হচ্ছে এবং নেত্রপত্রে জায়গা করে নিতে চাইছে ঘুম। চোখটা লেগে যাচ্ছে। ধীরে ধীরে শ্রবণ পরিধিও ছোট হতে হতে আমি ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ একটা স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুম ভেঙে গেল। দেখছিলাম আমার সম্মুখে জমিদার বিক্রম চৌধুরী এসে দাঁড়িয়েছেন। তার সেই ক্ষতবিক্ষত দেহ এবং সেই ক্ষতের থেকে কষ গড়িয়ে পড়ছে। অনেকক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকার পর ডান হাতের তর্জনী দিয়ে আমার গলার দিকে নির্দেশ করলেন। আমি নিজের গলায় ধারণ করা বাঘনখের মালাটি মাথা গলিয়ে খুলে আনতে যাব, ঠিক সেই সময় আমার ঘুম ভাঙিয়ে দিল সেই বিধবা মেয়েটি, অর্থাৎ জমিদার বিক্রম চৌধুরীর বোন। এই যে শুনছেন, উঠুন, উঠে বসুন, উঠুন। আমি ধড়পড় করে উঠে বসতে গিয়েও নিজেকে সামলে নিলাম। সে বললে, আপনি তো আমার দাদা নন। দাদার ডান পায়ে ছোটবেলা থেকে একটা কাটা চিহ্ন ছিল। আমরা একসঙ্গে পুকুর পাড়ে খেলছিলাম। সে সময় হঠাৎ দাদাকে না দেখতে পেয়ে ডাকাডাকি করতে করতে এদিক ওদিকে আমি আর ছোটদা খুঁজতে শুরু করি। বাড়ির কাছাকাছি যখন ডাকতে ডাকতে চলে এসেছি, তখন দেখলাম ও আম গাছের ডালে পা ঝুলিয়ে বসে আম খাচ্ছে। ছোটদা মজার বসে নিচের থেকে একটা নুড়ি নিয়ে ওর দিকে ছুটতেই সে খেই হারিয়ে ডালের থেকে নিচে পড়ে যায় এবং নিচে থাকা একটা ধারালো গাছের শাখা ওর ডান হাঁটুর নিচে অনেকটা ঢুকে যায়। আজ আমি যখন আপনার পা ধুয়ে দিচ্ছিলাম, তখন আপনার পায়ে তো ওই চিহ্নটা দেখিনি। সাম্প্রতিক অসুস্থতার দাগ শরীর থেকে দৈব প্রভাবে মুছে যেতে পারে, কিন্তু বাল্যকালের পুরনো চিহ্ন সেটা কি মিলিয়ে যেতে পারে? বলুন কি আপনি, আমার দাদা বিক্রম চৌধুরী কোথায়? আর আমার ছোটদা প্রমোদ চৌধুরী ডাক্তার, এরা সকলে কোথায়? এমন পরিস্থিতিতে যে পড়ব তা আমি আগের থেকেই জানতাম, তবে এই মাঝ রাতেই এমন ব্যাপারটা ঘটে যাবে তা আজ করতে পারিনি আমি।
সম্মুখের থেকে আবার প্রশ্ন এলো। আমার আমার দাদাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? কি হয়েছে তার? আপনি যদি নিজের পরিচয় না দেন তাহলে আমি কিন্তু এখনই একটা হুলস্থুল বাঁধাবো। কি করতে পারি আমি তখন মুখ খুলে সত্যি কথা বলা ছাড়া? তোমরাই বলো। তবুও নিজেকে আরো একবার থমকে নিলাম অমর জীবনের কথা ভেবে। সে বলেছিল পরদিন রাতের বেলায় সে নিজে আসবে এই বাড়িতে। বাকিটা অমর জীবন নিজেই সামলে নেবে, আমায় এই প্রতিশ্রুতিও দিয়েছে। সম্মুখের মেয়েটি এবার নিজের ধৈর্য হারিয়ে ফেলছে। আপনি বলুন কে আপনি? কেন আমার দাদার জায়গায় আপনি এই বিজয়নগরে ফিরলেন? এরপরেও আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব না দেখে কিছু উপায় না পেয়ে জমিদার বেশি ভারী পোশাকের পকেট থেকে কেদারনাথ চক্রবর্তীর লিখে যাওয়া চিরকুটটা দিলাম মেয়েটির হাতে, যাতে লেখা ছিল, তুমি যার সম্মুখে থেকে ওই পত্রটি পড়ছো তাকেও সম্পূর্ণ পত্রটি শুনলো। সে তোমার আগামী দিনের কাজগুলিতে বিশ্বস্ত ভূমিকা পালন করবে। তুমি ওই ব্যক্তির সাহায্যে নিজের বাহ্যিক চেহারা বদলে ফেলবে পুরোপুরি। বিজয়নগর জমিদার বাড়ির অতিথিশালায় বসে আমি এই পত্র লিখছি। এই বংশের জমিদার বর্তমানে শ্রী শঙ্কর চৌধুরী। সে আমার শুধু ভক্ত বললে ভুল হবে, আমার নিকটের মিত্রও বটে। শঙ্কর চৌধুরী মারা যাবার এক প্রজন্ম পরে, অর্থাৎ তার নাতিদের মধ্যে একজনের চেহারার সাথে তোমার চেহারার অদ্ভুত সাদৃশ্য থাকবে। কি ঘটনা তার সাথে ঘটবে তা তুমি জানতে পেরেছ বলেই এখানে পৌঁছেছ। তার মৃত্যুর পর তোমাকেই বিজয়নগরের জমিদার হয়ে ফিরে আসতে হবে এই রাজ্যে। কুলদর্জের কাছ থেকে সামান্য কিছু আদব কায়দা চিনে নিয়ে ফিরে এসো বাড়িতে, প্রয়াত শঙ্কর চৌধুরীর শয়ন কক্ষে। রাজপালঙ্কের মধ্যপদে একটি সমস্যা আছে, যেটির সমাধান তোমার পরবর্তী ক্রিয়ার পথকে মসৃণ করবে। তবে সর্বপ্রথম ফিরে এসো জমিদার বেশে এই বিজয়নগরের রাজবাড়িতে। কাগজটি পড়তে পড়তে মেয়েটির চোখে জল ভরে এলো। তবে জমিদারি রক্ত বইছে এই মেয়ের শরীরে, তার প্রমাণ পাওয়া গেল তার সংযম শক্তি দেখে। আমার হাতে কাগজটি ফিরিয়ে দিয়ে এক পা পিছিয়ে গেল সে। তারপর দুই হাত জড়ো করে বললে, আপনাকেই জমিদার বাড়িতে স্বাগতম। অনেক শুনেছি আপনার ছোট ঠাকুরদার ব্যাপারে বাবার মুখে। উনি এসেছিলেন আমার ঠাকুরদার শঙ্কর চৌধুরীর আমলে। তবে এমন কিছু হওয়ার সম্ভাবনা ছিল তা না জেনে থাকলেও আমাদের বলেননি। আপনাকে হুবহু দাদার মতোই দেখতে চক্রবর্তী মশাই। তবে দাদা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে তা আমি ভাবতেই পারছি না। আপনি আপনার কার্য উদ্ধার করুন। বাবার আদেশ ছিল কেদারনাথ চক্রবর্তীর কোনো নির্দেশ যেন বিফলে না যায়। সেহেতু আপনাকে তো আমি আটকাতে পারি না, এবং আমার উপরে বিশ্বাস রাখুন যে আমি এই কথা অন্য কাউকে বলবো না। আর একটা কথা, আপনার ঘরের ঠিক ডান পাশের ঘরটা আমার দাদু শঙ্কর চৌধুরীর ঘর। উনি ওই ঘরেই বৈষয়িক কাজবাজ থেকে শুরু করে গোটা জমিদারি শাসন সামলিয়েছেন। একমাত্র ওনার ঘরের রাজপালঙ্কেই পঞ্চম পদ রয়েছে। চার কোনায় 4টি পায়া ছাড়াও মাঝখানে আরো একটা পায়া আছে। দাদুকে জিজ্ঞাসা করলে বলতেন ওই পঞ্চম পায়াতে নাকি জমিদারি রক্ষা করার চাবিকাঠি আছে। এর বাইরে বাবাকেও কিছু বলেননি। যদিও জমিদারি হারাবার কোনো অবস্থা আমাদের বিজয়নগরে আসেনি, তাই এই বিষয়টা আমরা ভুলেই গিয়েছিলাম। আমি নিজেকে আর সামলাতে পারছি না চক্রবর্তী মশাই। দাদুর ঘর খোলাই আছে, আমি জানি। বাকিটা আপনি নিজের বিচার ক্ষমতা থেকে ভেবেই করবেন। আমি আসি। চোখ মুছতে মুছতে সন্তর্পণে বেরিয়ে গেল মেয়েটি।
কি অসাধারণ সংযম শক্তি এই মেয়ের, ভাবতে পারছ? এত বড় একটা বিপর্যয়ের কথা শুনেও কষ্টে ভেঙে না পড়ে আমায় নিজের কাজের জন্য এগিয়ে দিয়ে গেল। আমি চুপ করে খানিকক্ষণ বসে বসে ভাবলাম, যেটা করলাম, অর্থাৎ ছোট ঠাকুরদার চিরকুটটি যে বাধ্য হয়ে দেখিয়ে দিলাম, সেটা কি ঠিক করলাম? যদিও চিরকুটটিতে এমন কিছু লেখা নেই যে কাউকে বিষয়টি দেখানো যাবে না। এমনকি এই মেয়েটির আগে এই বিষয়ে কেবল একজনই জানে, সে হলো বৈদ্যনাথ দর্জি। যাক, যা করে ফেলেছি তা নিয়ে ভেবে সময় নষ্ট না করার থেকে উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়াটাই মনস্থ করলাম। উপকার এটাই হলো যে যে ঘরের পালঙ্ক পর্যন্ত পৌঁছতে আমায় হয়তো অমর জীবনের দর্শন অথবা বৈদ্যনাথ দর্জির সাহায্যের দরকার পড়ত, তা জমিদার বাড়ির এক সদস্যের থেকেই আমি লাভ করলাম। রাত গভীর। দূরের জঙ্গলে দলবদ্ধভাবে শেয়াল ডেকে উঠল হঠাৎ। আমি যতটা সম্ভব নিঃশব্দে রাজসজ্জার থেকে নিচে নামলাম। এই ঘরে যখন আমায় নিয়ে আসা হয়েছিল, তখনই ডান দিকের একটা লাল পর্দা দেওয়া ঘর আমার চোখে পড়েছিল। বুঝলাম সেটিই তাহলে বিক্রম চৌধুরীর ঠাকুরদা শঙ্কর চৌধুরীর ঘর। ভাবতে অবাক লাগতো সে সময় যে আমরা একের পর এক প্রজন্ম একটি ছাদের তলায় কোনো রকমে মাথা গুঁজে কাটিয়ে দিতে পারি, সেখানে রাজা মহারাজা এমনকি জমিদারদের প্রতিটা প্রজন্মের জন্যে আলাদা আলাদা শয়নকক্ষ তৈরি করা হতো। এমনকি তার মৃত্যুর পরে সেই ঘরে কেউ রাত্রি যাপন পর্যন্ত করত না। কেবল আমার ক্ষেত্রেই বিষয়টি আলাদা হলো যে আমি জমিদার বিক্রম চৌধুরী মারা যাবার পরেও তারই রাজ পালঙ্কে অর্ধরাত্রি হলেও রাত কাটিয়ে ফেললাম এবং ঘুমিয়েও পড়েছিলাম। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে এলাম। প্রথমেই উত্তেজনার বশে বুঝতে পারিনি যে শূন্য ঘরটিতে বর্তমানে আলো জ্বালানো নেই। পুনরায় আবার ঘরে ফিরে এসে একটি মোমবাতি নিয়ে আবার ডান দিকের ঘরে ঢুকলাম। ঘরটি মূলত আসবাবহীন। হয়তো এককালীন জমিদার শঙ্কর চৌধুরী খুব বাছা বাছা জিনিস নিয়েই থাকতে ভালোবাসতেন। পালঙ্ক এতটাই উঁচু যে মোমবাতির আলোয় তার নিচের মাঝখানের পায়াটি স্পষ্ট দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় বটে, এর আগে সাধারণত চৌকি জাতীয় জিনিসে আমি চতুষ্পদের থেকে বেশি পায়া দেখেছি, তবে এমন রাজ পালঙ্কে এই আজব জিনিসের দর্শন এই প্রথম। প্রতিটি পায়াতে হাতির নকশার কারুকার্য করা, কিন্তু এখানে যেটি বিশেষ দ্রষ্টব্য তা হলো খাটের মাঝের পায়াটি সম্পূর্ণ মেঝেতে ঠেকে নেই। জানি না বিষয়টা এর আগে কেউ লক্ষ্য করেছে কিনা, অথবা করে থাকলেও সেটিকে বিশেষ কোনো পরিবর্তন ভেবেছে কিনা। আমি ঘরের ভেতরে ঢুকে একবার পেছনের দরজার দিকে দেখলাম। লাল পর্দাটার এপাশ দিয়ে বাইরের কিছু দেখা যাচ্ছে না ঠিকই, তবে এখন যদি বাড়তি সতর্কতার জন্য আমি ওই বিরাট দরজার পাল্লা ঠেলে আটকে দিতে যাই, তবে নির্ঘাত তার শব্দে পুরো বাড়ি ঝমঝম করে উঠবে। সে কারণে ফিরে এলাম আবার পালঙ্কের কাছে। সময় হাতে খুব কম, কারণ এমন উত্তেজনা মিশ্রিত মুহূর্তে সময় এত দ্রুত কেটে যায় যার আন্দাজ করা শক্ত। মোমবাতি নিয়ে ধীরে ধীরে বসে পড়লাম মেঝের ওপরে। বিছানা এতটাই উঁচু যে আমি আলো নিয়ে হামাগুড়ি দিয়ে অনায়াসেই ঢুকে গেলাম তার তলায়। মাঝের পায়াটা ইঞ্চি খানিক উঁচু মেঝের থেকে, কিন্তু বাকি চারটে পায়ার সঙ্গে এই পায়াটির কোনো রকম পার্থক্য নেই। ছোট ঠাকুরদা বলে গিয়েছিলেন, শঙ্কর চৌধুরীর রাজপালঙ্কের মধ্য পদে একটা সমস্যা আছে, যার সমাধান করতে পারলে আমি পরবর্তী পদক্ষেপ নিতে পারব। মন ব্যাকুল ছিল যে যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব, ঠিক
তত তাড়াতাড়ি এই ঝামেলার থেকে মুক্তি পাবো। তবে এই পায়াটি বাকি চারটের থেকে ছোট, সেটাই কি প্রধান সমস্যা? বিছানার তলায় ঘুরে ঘুরে দেখাটা নিতান্তই সমস্যার ব্যাপার। তবুও যতটা সম্ভব নিজেকে সরীসৃপের ভঙ্গিতে আরো একটু এগিয়ে নিয়ে গিয়ে পায়াটির চতুর্দিক ভালো করে পরীক্ষা করার পরেও তেমন কিছু পেলাম না। কিন্তু এখানে যদি সত্যি কিছু না পাই তবে পরের পদক্ষেপ নেবই বা কি করে? তাই হতাশ হয়ে নিচের থেকে বেরিয়ে পড়বার আগে কি মনে হতে পায়াটির একদম নিচের অংশে একবার হাত দিলাম, এবং সেই কাজ করা মাত্রই প্রথম টের পেলাম পার্থক্যটা। অন্যগুলি এক ঢালাও কাঠের পায়া হলেও এই মাঝের পায়াটির একদম নিচের বাটির মতন অংশটার ওপরে চারিদিক থেকে একটা কাটা দাগ রয়েছে। আমি এক হাত দিয়ে নিচের ওই অংশটিকে টানলাম, তবে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করলাম না। তবে এই হাতের কসরতের ফলেই ওই নিচের অংশটুকু ঈষৎ বাঁদিক থেকে ডান দিকে ঘুরল। বুঝলাম এই অংশটুকু পেঁচের আকারে যুক্ত আছে পুরো পায়াটির সঙ্গে। আমি মোমদানিটি পাশে রেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে খুলে ফেললাম বহুদিনের ইতিহাস জমে থাকা আড়ষ্ট পায়ার নিচের অংশটি, এবং তার সঙ্গে সঙ্গে ওই মালার মতন অংশটির সঙ্গে বেরিয়ে এলো একটা লম্বা হলদে কাগজের টুকরো। আমি সেটিকে পাশে রেখে আঙুলের সাহায্যে ভেতরে আর কিছু আছে নাকি দেখবার চেষ্টা করে পুনরায় আটকে দিলাম নিচের অংশটুকু। মোমদানি ও কাগজটি নিয়ে বেরোতে যাব ওই ঘরের থেকে, এমন সময় দরজার দিকে ঘুরতেই দেখলাম বিক্রম চৌধুরীর ভাই প্রমোদ চৌধুরীর স্ত্রী অর্থাৎ ওই পম্পা নামের মেয়েটি সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। এক হাত দিয়ে ধরে রেখেছে লাল পর্দাটার অর্ধাংশ। আমার গলা শুকিয়ে এলো। হাজার চেষ্টার পরেও নিজের আকস্মিক অপ্রস্তুত ব্যাপারটা হয়তো আড়াল করতে পারলাম না চেহারার অভিব্যক্তি থেকে। সে বললে, দাদা, আপনি এত রাতে বুড়ো ঠাকুরদার ঘরে কি করছেন? সারা রাত ঘুমোননি বুঝি? আর হাতে ওটা কি? আমি জমিদারি ভঙ্গিতে চোয়াল শক্ত করে ঘরের থেকে বেরোনোর জন্য উদ্যত হলাম, এবং সেও আর দ্বিতীয় প্রশ্ন না করে সরে দাঁড়ালো। কি ফ্যাকড়া কলেই না পড়েছি। গলা উসকুস করছে কথা বলার জন্য, তবুও মুখের থেকে টু শব্দ বের করতে পারছি না। জানি না এই মেয়েটি এই কাণ্ড নিয়ে আবার বাড়িময় ছড়াতে বেরোবে কিনা। তবে না, বাকি রাতটুকুতে তেমন কিছু আর হলো না। তবে এই কাগজে কি পেলাম এবার বলছি। ঘরে ফিরে আসার মিনিট 15 পরে বুঝতে পেরেছিলাম দাদাকে নিয়ে কামাখ্যায় যাওয়া যে ব্যক্তি দাদা ফিরে আসবার পরেও এখনো বাড়িতে ফেরেনি, তার স্ত্রী কিভাবেই বা রাতে শান্তির ঘুম ঘুমোবে। এর জন্যই হয়তো রাতে উঠে কলঘরের দিকে বা কোনো কাজে যাচ্ছিল মেয়েটি। তখনই হয়তো শঙ্কর চৌধুরীর ঘরে আলো দেখে দাঁড়িয়ে পড়েছে। বিছানার উপরে উঠে দরজার দিকে পিঠ করে বসে হলদে কাগজটি খুললাম। তাতে প্রথমেই যে কথাগুলি লেখা রয়েছে তা আগে বলি। আমি জমিদার শঙ্কর চৌধুরী সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে লিখছি যে আমার একমাত্র ছেলে নিমাই চৌধুরীর অবর্তমানে এই জমিদার বংশের সমস্ত দায় বর্তাবে আমার বড় নাতি অর্থাৎ বিক্রম চৌধুরীর উপর। নিমাইয়ের কনিষ্ঠ পুত্রের নাম প্রমোদ। এই বিক্রম ও প্রমোদ দুই ভাই মিলে যদি একত্রে জমিদারি চালনা করতে পারে তবে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই এবং থাকার কথাও না। তবে কিছু মাস আগে আমার অতিথিশালায় এক ব্রাহ্মণ সন্ন্যাসীর আগমন হয়। নাম তার কেদারনাথ চক্রবর্তী। বয়স আমার থেকে কিছু বছর ছোট হলেও তার আশ্চর্য ক্ষমতায় আমি শুধু অবাক হয়েছি তা নয়, উপকৃত হয়েছি বিস্তর। কি উপকার পেয়েছি তার বর্ণনা দেওয়ার প্রয়োজন এই পত্রে নেই। তবে তার প্রতি আমার বিশ্বাস এবং তার কর্মের প্রতি
অযাচিত শ্রদ্ধা বেড়েছে, এটা বলাই বাহুল্য। তার কথা অনুযায়ী আমার একমাত্র পুত্রের ছেলে বিক্রম চৌধুরীর অকাল মৃত্যুর পর এই বাড়িতে তারই বংশের এক পদব্রজী সন্ন্যাসী, যে ঠিক আমার বড় নাতি বিক্রমের মতন দেখতে, সে এসে পৌঁছবে। এখানে আরও একটি কথা উল্লেখযোগ্য, এই বংশের আরও একটি নিষ্ঠুর ভবিষ্যৎবাণী কেদারনাথ করে গেছে যে চৌধুরী বাড়ির একমাত্র ছেলে বিক্রম ও প্রতাপের বোন চন্দনা, যার কথা আমি আগে উল্লেখ করিনি, যেহেতু মেয়েরা বিবাহের পরে অন্য বংশের অধিকারী হয়ে ওঠে, সেহেতু সেই চন্দনার স্বামী কোনো এক জমি জমা সংক্রান্ত মামলার জোরে ফিরিঙ্গিদের হাতে মারা যাবে। চন্দনা বিধবা হয়ে আবার ফিরে আসবে এই বাড়িতে। এবার পত্র পাঠকের উদ্দেশ্যে বলছি, সে যেই হও না কেন, তোমার বা আপনার হাতে এই পত্র রয়েছে বলে এই কথাগুলো জানাচ্ছি। আমাদের কুলপুরোহিত ধৈর্যটি ভট্টাচার্যের বাড়িতে আমার আঁকা একটি ছবি রেখে গেলাম। ছবির বিষয়বস্তুর হদিশ এই চৌধুরী বাড়ির লোক কেউ জানে না। তোমায় সে হদিশ উদ্ধার করে আমার বড় নাতিকে দেওয়া বাঘ নখের মালাটি যথাস্থানে অর্পণ করতে পারলে আমার একান্ত অনুগত মিত্র কেদারনাথ চক্রবর্তীর কথা অনুযায়ী এই বিরাট জমিদারি এবং এই অঞ্চলের প্রজারা বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে যাবে। সম্মুখে মহাযুদ্ধ আসন্ন, বৈদেশিক শক্তি যাতে আমার অন্তরের কাছের মানুষদের শরীরে একটা আঁচড় না কাটতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করে দিয়ে গেলাম। অবশ্যই বিষয়টি পরীক্ষণীয়, কারণ আজ যে চিঠি আমি নিজের শয়নকক্ষের পালঙ্কের উপর বসে লিখছি, এই সময়কালের সঙ্গে সেই সময়কালের কিছু মিল থাকবে না। জানি না আসলেও কেদারনাথের কথা খাটবে কিনা, তবে যদি তার অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ বাস্তবেই হয়, তবে ব্যাস এইটুকু লিখেই এমন একটা অপ্রত্যাশিত জায়গায় শঙ্কর চৌধুরীর লেখা শেষ। তবে এত কিছুর পরেও আমার মন কিন্তু খুশি হওয়ার থেকে চিন্তায় পড়ল বেশি। ভেবেছিলাম এমন কিছু একটা পথ বেরিয়ে পড়বে যার সাহায্যে আমি চট করে এই নকল বেশের থেকে বাইরে বেরিয়ে যেতে পারি, কিন্তু না। চিঠি পড়ে যা বুঝলাম, এখানে কাঠখড় পোড়ানো এখনো বিস্তর বাকি। কুলপুরোহিতের বাড়ির থেকে ছবি উদ্ধার করে সেই ছবির বিষয়বস্তুর হদিশ বের করতে হবে। তারপর এমনই বিষয়বস্তুর উল্লেখ রয়েছে সেই ছবিতে যার ব্যাপারে ওই চৌধুরী বাড়ির কেউ জানে না। কি ঝক্কি বলো দেখি। তবে আমার গলায় ঝুলতে থাকা মালাটিকে অর্পণ করতে হবে কোনো এক নির্দিষ্ট স্থানে, অর্থাৎ এই মালা কোনো এক বিশেষ জায়গার থেকে খুলে নিয়ে শঙ্কর চৌধুরী পরিয়ে দিয়েছিলেন তার বড় নাতি অর্থাৎ বিক্রম চৌধুরীর গলায়। হয়তো সেই জায়গাতেই আমাকে মালাটি ফিরিয়ে দিতে হবে, কিন্তু কোথায়? এ সকল চিন্তা করতে করতে সকাল হলো। সর্বপ্রথম আমার ঘরে যে এলো সে হলো ওই বিধবা মেয়েটি অর্থাৎ চন্দনা, যার নাম এতক্ষণে আমি জানতে পেরেছি এই শঙ্কর চৌধুরীর লিখে যাওয়া ওই হলুদ কাগজ থেকে। মেয়েটি এসে সতর্কতা অবলম্বন করে বললে, আপনি কত দূর এগোলেন? আর একটা কথা, ছোটদা কোথায়? সে এখনো বাড়িতে কেন ফিরছে না? মেয়েটির চোখ মুখ ফুলে চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে। তার প্রাণের বড় দাদা মারা গেছে, সে কথা কেবল সেই জানে। তবে এই বাড়ির ছোট ছেলে প্রমোদ চৌধুরী আসলে কোথায় আছে বা কোথাও উধাও হয়ে গেল কিনা তা তো আমি নিজেও জানি না। তবে মিশ্র প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলার কোনো উপায় নেই, কাজেই চুপ করে রইলাম। চন্দনা আমায় আবার কোনো প্রশ্ন করতে যাচ্ছিল, এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করলো অপু নামের মেয়েটি, অর্থাৎ যার সঙ্গে বিক্রম চৌধুরীর বিবাহ হয়েছিল। সে দরজার সামনে এসে দাঁড়িয়ে বললে, দিদি, ওনার জন্য একটা চিঠি এসেছে কলকাতা থেকে। উনি কি যাবেন নাকি? না না, দাদা এখন যেতে পারেন নাকি? তার শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। এই ঘরে আমি ছাড়া আর কেউ আসবে না দাদা সুস্থ না হওয়া পর্যন্ত। ডাক্তার আশুতোষ না ফেরা পর্যন্ত আগের নিয়মেই সব চলুক। কি চিঠি এসেছে আমি দেখছি। বলে চন্দনা চলে গেল। সে আমায় নেপথ্য থেকে উপকার করছিল ঠিকই,
তবে তার এই মর্মভেদী সিদ্ধান্ত প্রয়াত জমিদার বিক্রম চৌধুরীর স্ত্রীকে আরো পাথরের মতো করে দিল তা বুঝতে পারলাম দরজার কাছে পর্দা ধরে জল ভরা চোখে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে। কি অসহায় নারীদের জীবন বলো দেখি। আমার মন বলছে জমিদার জীবিতাবস্থাতেও স্ত্রীকে হয়তো ততটা তোয়াজ করে চলতেন না। আমি মেয়েটির দিকের থেকে চোখ সরিয়ে নিতে সে ধীরে ধীরে চলে গেল কোথাও। আমি শুয়ে পড়লাম বিছানায়। বুঝলাম রাত হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ অমর জীবন না আসা পর্যন্ত আমি বিশেষ কিছু করতে পারবো বলে মনে হয় না। সন্ধ্যার পর চন্দনা আবার ঘরে এলো। বলল, কলকাতা থেকে চিঠি এসেছে। জন হ্যাস্টিং নামের কোনো একটা সাহেবের কাছে ছোটদা জমিদারির খতিয়ান, বাড়ির সম্পত্তির দলিল সব জমা করে গেছে আমাদের না জানিয়ে। সে যে এমন কাজ করবে তা আমরা কেউ ভাবতে পারছি না। এবং শুনলাম সম্পত্তি বিক্রি করার সমস্ত কাগজে জমিদার বিক্রম চৌধুরীর স্বাক্ষর পর্যন্ত রয়েছে। এসব কিভাবে সম্ভব হলো কিছুই বুঝতে পারছি না। দাদা তো সুস্থ মস্তিষ্কে ওই ঐতিহাসিক ভূসম্পত্তি অন্যের হাতে তুলে দেওয়ার মানুষ ছিলেন না। এবার আমরা কোথায় যাব, কি করব? এই জমিদারি, তার অন্তর্ভুক্ত প্রজারা সকলে তো। কোনো চিন্তা নেই মা, অত্যাচারী শক্তি আপনাদের স্পর্শ পর্যন্ত করতে পারবে না। চন্দনার কথা শেষ না হতেই দরজার কাছে এসে দাঁড়ালো অমর জীবন ভট্টাচার্য। চন্দনা ফিরে দাঁড়িয়ে বলল, এ কি, আপনি কে? আপনাকে অন্তর্মহলে কে ঢুকতে দিয়েছে? আমার নাম অমর, অমর জীবন ভট্টাচার্য। বলতে পারেন এই বংশের একজন শুভাকাঙ্ক্ষী। তার থেকেও বড় কথা, আমি ওই লোকটি যে আসল বিক্রম চৌধুরী নয় সেটাও জানি। এবার ভেবে দেখুন, এখনই যদি বিষয়টি সব জায়গায় জানিয়ে দিই তাহলে ফিরিঙ্গিরা আর এই মুহূর্তে দেরি করবে না সব কিছু কবজা করে নিতে। এবার ভেবে দেখুন, প্রহরী ডেকে আমায় বের করে দেবেন নাকি আমায় একটু সাহায্য করতে দেবেন আপনাদের? কিরকম সাহায্যের কথা আপনি বলছেন? আজ হোক বা 10 দিন পরে হোক, এই বিদেশিদের হাতে বিজ্জনগরকে সঁপে দিতেই হবে আমাদের। যেহেতু তাদের কাছে সম্পত্তির পাকা কাগজপত্র আছে, জমিদারের স্বাক্ষর সহ। এই স্বাক্ষরগুলি করিয়ে নিয়েছে আপনার ছোট ভাই প্রমোদ চৌধুরী আপনার দাদার অসুস্থতার সুযোগ নিয়ে। সে নিজের ভাইকে এতটাই ভালোবাসতো যে নিজে একবার পড়ে দেখার প্রয়োজনও মনে করেনি যে দলিল ও কাগজপত্রে আসলে কি লেখা আছে। সোজাসাপটা ভাষায় বিশ্বাসঘাতকতা করেছে আপনার ছোট ভাই। সেটা তো বুঝতে আর আমার বাকি নেই। তবে বাবা ঠাকুরদার হাতে তৈরি করা এই বিশাল জমিদারি, এত মানুষের কর্মসংস্থান, তাদের সংসার, সন্তান, এসব সব কিছুর ওপরে ব্রিটিশদের অধিকার থাকবে? থাকবে না। সেটা কিভাবে? কারণ বিজয়নগর রাজ্যটাই আর থাকবে না। এবার আমি কথা না বলে আর পারলাম না। এমন সৃষ্টি ছাড়া কথা বললে কোনো বাক প্রতিবন্ধী মানুষ ছাড়া চুপ করে থাকাটা সম্ভব নয়। বললাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সেটা এবার দেখতে পাবে। তৈরি হয় না বন্ধু, বেরোতে হবে।